হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমরা যারা চ্যাটার্জিহাটে পড়ো ক্লাস 3টে থেকে এই ব্যাচটার স্টুডেন্টদের জন্য আজকে আমরা একটা অনলাইন মোডে ক্লাস করেছি। এটা তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস, কারণ আজকে সিচুয়েশনটা একটু বুঝতেই পেরেছো। কারণ আমাদের থেকে তোমাদের ছোট ছোট যারা বাচ্চা, কারণ তোমরা খুবই ছোট স্টুডেন্ট, তোমাদের জন্য আমাদের চিন্তাটা একটু বেশি। তাই তোমাদের যাতে তোমরা বাড়ি থেকেই ক্লাস করতে পারো, বাড়ি থেকেই সেম ক্লাস করতে যদি পারো তাহলে অসুবিধা কোথায়। একটু যদি আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, যদি ডিজিজটা স্প্রেড না হয়, মানে করোনা ভাইরাসের কথাই বলছি, এই ভাইরাসটা যদি স্প্রেড না হতে পারে তাহলে আমাদের সবার জন্যই মঙ্গল, তাই না? তাহলে আমরা এই কিছু স্টুডেন্টকে নিয়ে আমরা এখানে ক্লাসটা করছি, আর ম্যাক্সিমাম সব স্টুডেন্ট তোমরা বাড়ি থেকেই এই ক্লাসটা করতে পারছো। মানে বাড়ি থেকে ক্লাস করছো মানে এটা কিন্তু পুরোপুরি সেম ক্লাস। আগের দিন আমরা যে টপিকগুলোকে নিয়ে ডিসকাস করছিলাম সেই টপিকগুলোকে নিয়ে কিছু ডিসকাস করব, তোমাকে কিছু হোমওয়ার্কও দেবো এর মধ্যে। মানে এটা কিন্তু সেম ক্লাস। আর এই হোমওয়ার্কগুলো তোমাকে যেগুলো দেবো পরের উইকটা এখনো তো আমরা বুঝতে পারছি না কি হবে। পরের উইকে যদি সেম সিচুয়েশন থাকে আমরা সেম ভাবে ক্লাস করব, কিন্তু কোনো ক্লাস আমরা অফ দেবো না। কারণ এই অফ দিলে কি হবে, তোমরা এখন ছোটরা বাড়িতে আছো, তোমরা যদি পড়াশোনার মধ্যে না থাকো মাকে বিরক্ত করতে থাকবে, মায়ের থেকে বকুনি খেতে থাকবে। তার থেকে বাবা একটু পড়াশোনা করাই ভালো, একটু কিছু শিখি না আমরা, আর শিখবো একটু ইন্টারেস্টিং ওয়েতে, ওই পড়াশোনা ওই ব্যাপারটা থেকে একটু বাইরে গিয়ে। কারণ তোমাদের আমি অনেক আগেই বলেছি, তোমরা যারা আমার এই ব্যাচটাতে পড়ো 6 to 8 এর এই ক্লাসের ব্যাচটা যেটা স্যাটারডেতে হয় চ্যাটার্জিহাটে, সেখানে তোমাদের উদ্দেশ্যটা হচ্ছে, আমার উদ্দেশ্যটা কি, তোমাকে বায়োলজির এমন একটা স্টুডেন্ট তৈরি করা, এমন কিছু নলেজ দেওয়া যেটা তোমাকে দেখেই বোঝা যায় যে তোমার মধ্যে বায়োলজির কিছু নলেজ আছে। বায়োলজি সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এটাকে শুধু মুখস্থ করে এই সাবজেক্টটার আসল উদ্দেশ্যটাই নষ্ট করে লাভ নেই। তাহলে আজকে চলো আমরা কি কি জিনিস শিখবো। চলো আজকের ক্লাসটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাসটা আমরা দুটো টপিক নিয়ে ডিসকাস করব। আগের দিন আমরা কয়েকটা ডিজিজ নিয়ে ডিসকাস করছিলাম, তাই না? এইডস নিয়ে ডিসকাস করেছিলাম, ক্যান্সার নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে ডিসকাস করব আরো কয়েকটা ডিজিজ নিয়ে, বাট তার আগে আমরা ডিসকাস করব আমরা এক্সক্রিটরি সিস্টেম নিয়ে। যারা আগস্ট পাবলিক স্কুলে পড়ো তাদের জন্য বলি, তোমাদের তো রেজাল্ট খুব ভালোই হয়েছে, এটা তোমাদের কংগ্রাচুলেশন প্রথমেই জানানো উচিত। কিন্তু এই সময়টা তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আজকে তোমাদের মধ্যে যে কনফিডেন্সটা গ্রো হয়েছে সেটাকে কিন্তু স্টপ দিলে চলবে না, কারণ এই সময়টা বাড়িতে থেকে কিন্তু পড়াশোনা করবে। সুরাশি তুমিও ক্লাস করছো, তোমার জন্য কিন্তু আলটিমেটলি বলবো বাড়ি থেকে মায়ের কথা শুনে। তুমি একটা খুব সুন্দর মডেল বানিয়েছো, দেখো এই সুরাশিদের থেকে একটা জিনিস শিখলাম, আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো ও কি করেছে, বাড়িতে এখন থেকে একটা সুন্দর একটা মডেল তৈরি করেছে। মানে এই ধরনের কিছু ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত থাকো। মাকে ডিস্টার্ব করাটা কিন্তু তোমার ইম্পর্টেন্স নয়, কিন্তু হ্যাঁ একটু বড় হয়ে গেছো এখন, নিজেকে কিছু শেখো, কিছু মডেল তৈরি করো, পড়াশোনা করো, এবং পড়াশোনার মধ্যে জিনিসটাকে এনজয় করো। হয়তো স্কুল খোলেনি, তুমি বলবে সেজন্য পড়াশোনা করবো কেন, এগুলো বোকা বোকা কথাবার্তা, এগুলোর কোনো মানেই হয় না। তাহলে চলো আজকে আমরা তাহলে দুটো জিনিস নিয়ে ডিসকাস করি। তাহলে প্রথম আজকে আমরা ডিসকাস করব এক্সক্রিটরি সিস্টেম নিয়ে। এই এক্সক্রিটরি সিস্টেম নিয়ে আমার উদ্দেশ্য তোমায় আগেই বলে দিই, এই যে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম নিয়ে আমরা ডিসকাস করব, এটা সায়েন্স তোমার ক্ষেত্রেও আছে। দেখবে ক্লাস যখন তুমি 6 এ পড়ো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তখন আমরা ডিফারেন্ট হিউম্যান বডি ডিফারেন্ট সিস্টেমগুলোকে নিয়ে ডিসকাস করছি। আর হিউম্যান বডির মধ্যে এটা একটা স্পেশাল সিস্টেম যেটা হচ্ছে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। বাট হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের ইম্পর্টেন্সটা কোথায়, এন্ড তার মধ্যে আলটিমেটলি কোন কোন ডিফারেন্ট পার্টস গুলো আছে, এবং এই যে সিস্টেমের থ্রু দিয়ে কিভাবে ইউরিন ফর্মেশন হয়, আর এই কিডনির যখন কিছু প্রবলেম হয় তখন ডায়ালিসিস করতে হয়, সেই ডায়ালিসিসটাই বা কিভাবে করা হয় সেইগুলোকে নিয়ে আজকে আমাদের টপিক প্রথম এক্সক্রিটরি সিস্টেম। তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে আমরা পড়ব। আর ক্লাস 7 এ যারা আছো তাদের জন্য আমি বলবো এই ক্লাসটা, এই এক্সক্রিটরি সিস্টেম কিন্তু তোমাদের একটা টপিক, একটা চ্যাপ্টারই আছে এক্সক্রিটরি সিস্টেম, তাই তোমাদের বুকস থেকে এটা পড়তে হবে। আর তোমরা যারা সেকেন্ড বার এই চ্যাপ্টারটা পড়ছো, এই এক্সক্রিটরি সিস্টেমটা সেম চ্যাপ্টার, এটা আছে আমাদের ক্লাস 10 এ আছে এন্ড ক্লাস 11 এও আছে। বুঝতেই পারছো সেম চ্যাপ্টার। যদি আমরা এখন থেকে একটু ভালো করে পড়ে রাখি তাহলে আমরা কিন্তু অন্যদের থেকে অনেক বেস্ট হয়ে যাব, স্কুল লেভেলে আমাদের কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে। তাহলে চলো আমরা হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম বলতে গিয়ে বোঝাই যে আলটিমেটলি দিস সিস্টেম হেল্প ইন দ্য এক্সক্রিশন।
তাহলে সবাই একটা কপি খুলে নাও, একটা খাতা বা কপি সবাই খুলে নাও। কিছু কিছু জিনিস আমরা ক্লাসের মধ্যে সেম ভাবে নোট ডাউন করব, সেটা তোমায় নোট ডাউন করতেও হবে। খাতা একটা খুলে নাও ভেরি ফাস্ট। আমরা খাতা খুলে নিয়েছি সবাই। তাহলে আমাদের হিউম্যান হেডিং দিয়ে দাও হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, এটা সবাই হেডিং দাও। এবার দেখো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে তার আন্ডারে প্রথম একটা কোশ্চেন লেখো। কোশ্চেনটা দিয়ে আমরা শুরু করি আজকের আমাদের টপিক এক্সক্রিটরি সিস্টেম। যে হোয়াট আর এক্সক্রিশন, কোশ্চেনটা লেখো অ্যাজ এ হোয়াট আর এক্সক্রিশন। একটু ফাস্ট লিখবে কারণ তাহলে আমরা অনেকটা জিনিস এটা পড়াতে পারবো তোমাকে। হোয়াট আর এক্সক্রিশন। দেখো এট ফার্স্ট আমরা যদি ডিফাইন করি এক্সক্রিশন প্রসেসটা কি জিনিস। আলটিমেটলি আমাদের বডিতে না ডিফারেন্ট হার্মফুল কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হয়। হার্মফুল কেমিক্যাল সাবস্টেন্স মানে হার্মফুল মানে যেটা আলটিমেটলি ব্যাড সাবস্টেন্স, সেটা আমাদের বডি থেকে কি দরকার, এক্সক্রিট করে দেওয়া দরকার, রিলিজ করে দেওয়া দরকার। তার জন্যই আমাদের বডিতে আছে একটা স্পেশাল সিস্টেম, দ্যাট ইজ দ্য এক্সক্রিটরি সিস্টেম। বাট সো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম কিসে হেল্প করে? হেল্প ইন দ্য এক্সক্রিশন। But how you define the excretion process? So excretion means the removal of unwanted metabolic waste product. But আমি এখানে একটু ওয়ার্ড ইউজ করলাম, দেখো মেটাবলিক কথাটার মানে। মেটাবলিক কথাটার মানে কি বলো তো? মেটাবলিক means the chemical reaction happening inside the cell. মানে সেলের ইনসাইড এ যে ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল রিঅ্যাকশন আর হ্যাপেনিং, it is called the metabolism. And this metabolism process produce the different chemical substance that is harmful to human body, and our human excretory system are help to remove this harmful substance. Clear to? So তাহলে একটা ডেফিনিশন লেখো দেখি what are excretion এর আন্ডারে। Excretion is the biological process by which excretion is a biological process or it is a physiological process, same জিনিস, by which metabolic harmful substance are released from the body. It is called the excretion. Clear? সবাই লিখেছো? তাহলে আমরা কি লিখলাম? It is the biological process by which metabolic harmful products are released from our body. This is the excretion. But what type of substance are produced in the metabolic process, which is ultimately called the excretory product? তাহলে কি কি harmful substance আমাদের বডিতে তৈরি হয়? আমরা যদি সেটাকে ক্যাটাগরাইজড করি কি কি হয় দেখো। তাহলে আমাদের সেকেন্ড হেডিং দাও। হেডিংটাকে আমরা বলছি substance to be excreted. Substance to be excreted. Otherwise তুমি লেখো excretory materials. ফার্স্ট অফ অল তোমাকে আমি একটা ক্লাস 12 এর 11 এর একটা কনসেপ্ট তোমার মাথায় এক্ষুনি ঢুকিয়ে দিই। ক্লাস এনসিইআরটি বই যখন ক্লাস 11 এর খুলবে তখন দেখবে আমরা টোটাল লিভিং অর্গানিজম গুলোকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছি। কিভাবে? তাদের মেইন এক্সক্রিটরি ম্যাটেরিয়াল হিসাবে। মেইন এক্সক্রিটরি ম্যাটেরিয়াল কি কি হতে পারে? হতে পারে ইউরিক অ্যাসিড, হতে পারে তোমার ইউরিয়া, হতে পারে তোমার অ্যামোনিয়া। According to this, we classify the living organism into the three categories. Number one, we discuss about the amniotic organism. নামটা থেকে তুমি বুঝতে পারছো, the main excretory material are ammonia. So it is called amniotic organism and the process are called the amniotelism. Clear হলো? সেকেন্ড আর একটা ক্যাটাগরির অর্গানিজম দেখো যার মধ্যে, হ্যাঁ তার আগে বলি অ্যামনিওটেলিক একটা অর্গানিজমের নাম কেউ বলতে পারবে? কিছু ফিশ, রাইট, ঠিকই বলেছো, ফিশ। মোস্ট কমন এই ফিশটা কিন্তু একটা এক্সাম্পল আসছে যেটা কিন্তু অ্যামনিওটেলিক অর্গানিজমের মধ্যে আসছে। নেক্সট ওয়ান আরেকটা কোশ্চেন শোনো। আরেকটা আমরা বলছি আরেকটা ক্যাটাগরি অ্যানিমালস, দ্যাট ইজ দ্য ইউরিওটেলিক অর্গানিজম। নাম থেকে বুঝতে পারছো মেন এক্সক্রিটরি ম্যাটেরিয়াল কি হওয়া উচিত? হওয়া উচিত ইউরিয়া। সো
ureotelic organisms are called where their main excretory material are urea, right? So example like the human beings. And finally the third category is the uricotelic. What does it mean by uricotelic? দেখো নাম থেকে বুঝতে পারছেন main excretory material are uric acid. And example of some organism which is are the uricotelic organism. বলতে পারবে কেউ? অনেকে ওইটা পারবে মনে হচ্ছে বলতে। সোনাশিস পারবে? তোমরা কি যারা অনলাইনে ক্লাস করছো তাদেরকেও আমরা অনলাইন ভাবে জিজ্ঞেস করছি, চলো পারবে এগুলো ক্লাসগুলো মানে বলতে পারবে অ্যানসারটা? ইউরিকোটেলিক এর মধ্যে মোস্ট কমন আসবে বার্ডসরা। তাহলে আমরা মেইন ক্যাটাগরাইজ করলাম অ্যাজ এ এক্সক্লুডিভ ম্যাটেরিয়াল দ্য থ্রি টাইপস অফ দ্য অর্গানিজম। কি কি সেগুলো হলো? অ্যামিনোটেলিক, ইউরিওটেলিক এন্ড ইউরিকোটেলিক। আমরা এখন নেক্সট একটা হেডিং দিলাম যেটা সাবস্টেন্স টু বি এক্সক্রিটেড, মানে এক্সক্রিশনে হয় কোন সাবস্টেন্স গুলো। তাহলে আমরা তিনটে সাবস্টেন্সের নাম অলরেডি পেয়ে গেলাম। কি কি সেগুলো? নাম্বার 1 পেলাম অ্যামোনিয়া, নাম্বার 2 পেলাম ইউরিয়া, নাম্বার 3 পেলাম ইউরিক অ্যাসিড। এবার এই ইউরিয়া বা ইউরিক অ্যাসিড কোন ধরনের ফুড খেলে বেশি তৈরি হয় জানো? প্রোটিনিয়াস ফুড খেলে কিন্তু বেশি তৈরি হয় এই নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো। এক্সক্রিটরি ম্যাটেরিয়াল আর হার্মফুল ম্যাটেরিয়াল গুলোকে আমরা মেইন টু ক্যাটাগরিজে ডিফারেন্সিয়েট করতে পারি। কি কি জানো? নাইট্রোজেন কন্টেনিং ওয়েস্ট ম্যাটেরিয়াল এন্ড উইদাউট নাইট্রোজেন কন্টেনিং ওয়েস্ট ম্যাটেরিয়াল। Like urea, uric acid, ammonia, all are the nitrogen containing waste material or excretory material. On the other hand, CO2, it is the non-nitrogenous excretory material. So excretory material which is required to remove from our body, we classify into the two categories like non-nitrogenous and nitrogenous. But most important is the nitrogenous waste material, and most common it is the urea, uric acid and the ammonia. On the other hand, non-nitrogenous excretory material is very good, that is the CO2. And some biopigments, some water, also some extra salt like NaCl and some extra vitamins are also required to eliminate from our body, so they are act as an excretory substance. Clear? So this is the substance which is required to eliminate our body from the body by the process of the excretion. এবার দেখো তাহলে আমরা ডিফারেন্ট ম্যাটেরিয়ালস গুলো পেয়ে গেলাম। তাহলে তুমি যে হেডিং দিতে বলেছিলাম সাবস্টেন্স টু বি এক্সক্রিটেড, তার আন্ডারে প্রথম পয়েন্ট লেখো ইউরিয়া, নেক্সট পয়েন্ট লেখো ইউরিক অ্যাসিড, নেক্সট পয়েন্ট বায়োপিগমেন্ট, নেক্সট পয়েন্ট লেখো NaCl, নেক্সট লেখো CO2, নেক্সট লেখো এক্সেস ভিটামিন, এক্সেস ভিটামিন। This is all the excretory materials which is actually produced in the human body. Clear হলো এই টপিকটা? দেখো এবার আমরা ডিসকাস করব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, the excretory system. তাহলে তুমি এবার নেক্সট হেডিং দাও the excretory system. দেখো এর মধ্যে তাহলে কি কি ডিফারেন্ট পার্টস গুলো আছে, চলো এগুলোকে নিয়ে আমরা এবার ডিসকাশনের মধ্যে আসি। এই হচ্ছে আমাদের হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। ওটা তোমার কোথায় প্রেজেন্ট দেখতে পাচ্ছি আমরা? এটা প্রেজেন্ট আছে আমাদের অ্যাবডোমিনাল এরিয়াতে। কোথায় আছে? অ্যাবডোমেন এরিয়ার মধ্যে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টস দ্যাট ইজ দ্য কিডনি। সো কিডনি আর কল্ড দ্য প্রাইমারি এক্সক্রিটরি অর্গান অফ দ্য বডি। তাহলে তোমার বডিতে মেইন এক্সক্রিটরি অর্গান কি? দ্যাট ইজ দ্য কিডনি। সো হাউ মেনি কিডনিস দেয়ার? দেখতেই পাচ্ছো one pair, that means the two kidneys there. A kidney, that it is the bean shaped structure. Ureter. Ureter is the second part of the human excretory system. Ureter, the structure টা তুমি কেমন দেখছো? একটা পাইপ লাইক স্ট্রাকচার। এর মধ্যে ফাংশনটা কি?
কিডনির ফাংশন হচ্ছে ইউরিন প্রোডাকশন করা which is contain the harmful nitrogenous waste material. ইউরেটারের ফাংশন কি? ইউরিনটাকে পাস করে ultimately reach করানো urinary bladder, that is the third important part of the human excretory system. Another one is the urethra also there. আমরা ডিসকাস করব কিডনি। তো আউটার স্ট্রাকচার হচ্ছে পিন সেল স্ট্রাকচার, বাট ইন্টারনালি এর মধ্যে কেমন স্ট্রাকচার আছে? ইন্টারনালি কিডনির মধ্যে একটা স্পেশালাইজড সেল আছে, দেখো এই সেলটা দিয়েই কিডনি তৈরি। আমাদের ফুল বডি যেমন সেল দিয়ে তৈরি, কিডনির মধ্যে আছে একটা স্পেশাল ধরনের সেল। এই সেলটার নাম দিচ্ছি আমরা নেফ্রন। এই নেফ্রনটাকে বলা হয় স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। আমরা ডিসকাস করব তার ডিটেইলসে। এর মধ্যে দেখো ব্লাড ক্যাপিলারিজ প্রেজেন্ট আছে, ইট ইজ কল্ড দ্য গ্লোমেরুলাস। ইট ইজ আলটিমেটলি কল্ড দ্য বাউম্যান ক্যাপসুল, যেটা ওটাকে ঘিরে আছে। দেখো দিস ব্লাড ক্যাপিলারিজ ইজ দ্য গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস দিয়ে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো দেখো এন্টার করছে কোথায়? বাউম্যান ক্যাপসুলের মধ্যে। And Bowman capsule, that is a part of the nephron, act as a filtrable membrane. ছাঁকনি হয় না, যে filtrable membrane এর মধ্যে। এর মধ্যে দিয়ে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো দেখো ব্লাড থেকে ওরা রিলিজ করে দিল। কোথায় দিল? Bowman capsule মধ্যে। So most important function of the nephron, that is a structural part of the kidney, is to remove the excretory material from blood to Bowman capsule. মানে ব্লাডটাকে পিউরিফিকেশন করা, ব্লাড থেকে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়ালটা রিলিজ করে দেওয়া। এত হাই প্রেসারে প্রসেসটা হয়। এখানে কিছু আবার গুড সাবস্টেন্স গুলো আমরা আবার এটাকে আবার কি বলতো ব্লাড থেকে বাউম্যান ক্যাপসুলে ঠেলে দিয়েছিলাম। সেই সাবস্টেন্স গুলোকে আবার কি করা দরকার? এটাকে ফেলে দেবো কেন? এটা তো মোস্ট ইম্পর্টেন্ট ভালো সাবস্টেন্স, তাই না? এটাকে আমরা কি করছি? সিলেক্টিভলি রিঅ্যাবসর্পশন করছি। এগুলো ডিফারেন্ট পার্টস, পিসিটি, হেনলি লুপ, এটাকে বলবো ডিসিটি পার্ট। এখানে হয় টিউবুলার সিক্রেশন। এখানে আবার সাম সাবস্টেন্স, এখানে আরো কিছু পিগমেন্টস, এগুলো ডাইরেক্টলি তোমার ব্লাড টু এখানে দেখবে নেফ্রনের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। তারপর ইউরিন তো প্রোডাকশন হলো, তাহলে ইউরিনটা প্রোডাকশন হলো কোথায়? কিডনির মধ্যে। নাও এই ইউরিনের ব্লাডের থ্রু দিয়ে কোথায় এসে রিচ করছে? রিচ করছে তোমার, দেখো ইউরিনটা পাস করে ইউরিনারি ব্লাডারের মধ্যে আসছে। ইউরিনারি ব্লাডারটা যখন ইউরিন দিয়ে ফিলড আপ হয়ে যাচ্ছে, তখন একটা তোমার ব্রেনের মধ্যে একটা সেন্সেশন হচ্ছে। তুমি তখন কি বলছো? টয়লেট যাব, তাই না? টয়লেটে গিয়ে ওয়াশরুমে যাব, তখন তোমাকে ব্রেন সেই ইনফরমেশনটা দিল, তাই না? দেখো এখন তোমার যাবো, যদি ওয়াশরুমে যাওয়ার হয় বা চলে এসো, তাহলে ছুটে গিয়ে ঘুরে এসো। কখন কেন তুমি ওয়াশরুমে যাচ্ছ? কারণ তোমার এই ইউরিনারি ব্লাডারটা হাফ ফিলড হয়ে গেছে, আর তোমার ইউরিনটা কন্ট্রোল করতে পারছে না। তখন ব্রেনে একটা সেন্সেশন যাচ্ছে, আবার ব্রেনে একটা সেন্সেশন পাঠাচ্ছে, এখানে একটা স্ফিংক্টার মাসল আছে। এই স্ফিংক্টার মাসলটা ওপেন হচ্ছে এবং তুমি ওয়াশরুমে গিয়ে ইউরিনটাকে বডি থেকে রিলিজ করে দিচ্ছ। এই হচ্ছে আমাদের ডিফারেন্ট পার্টস অফ দ্য হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। তাহলে এবার হেডিং দিয়েছিল হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, এর আন্ডারে কয়েকটা পয়েন্ট লেখো। তাহলে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম ওর আন্ডারে কি কি পয়েন্টস গুলো এলো? প্রথম পার্ট লেখো কিডনি। প্রথম পার্ট কিডনি। কিডনি আন্ডারে লেখো, এটা কেমন দেখতে দেখলে? নাম্বার 1 ওর আন্ডারে এ বি সি ডি দিয়ে লিখতে পারো। এটা বিন শেপ স্ট্রাকচার, কেমন দেখতে এটা? তাহলে বিন শেপ স্ট্রাকচার। এটা বিন শেপ স্ট্রাকচার দেখছি না? বিন শেপ স্ট্রাকচার, একটু রেডিশ ব্রাউন ইন কালার, এই পয়েন্টটাও লিখতে পারো। কোথায় প্রেজেন্ট আছে? আর একটা পয়েন্টে লিখতে পারো লোকেটেড ইন দা অ্যাবডোমেন। পরের পয়েন্টটা যেটা এই পার্ট থেকে নিয়ে লেখো। তাহলে প্রথম 1 নাম্বার পয়েন্ট হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে এলো কিডনি। সেকেন্ড পয়েন্টে দেখো ইউরেটার। ইউরেটার জিনিসটা কি দেখলাম আমরা? Ureter is the narrow একটা tube-like structure, right? Narrow tube-like structure. এটা দেখো লোয়ার যে ব্যাকবোনস আছে সেই ব্যাকবোনস গুলো প্রোটেকশন দেয় কিডনিকে। তাহলে তুমি এই পাইপের আন্ডারে লেখো জিনিসটা। তা কিডনি হলো এটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। ইউরেটার, ইউরেটার কি জিনিস তাহলে দেখলাম? ন্যারো টিউব-like স্ট্রাকচার। ফাংশন কি? ক্যারি দ্য ইউরিন
urinary bladder 3 number point urinary bladder डैश दे देखो muscular back-like structure কি ফাংশন store the urine temporarily তাহলে এখানে কি থাকে ইউরিনটা টেম্পোরারিলি স্টোর থাকে দ্যাট ইজ দ্য ইউরিনারি ব্লাডার লাস্ট পয়েন্ট করো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে কি সেটা ইউরেথ্রা সিঙ্গেল লিকুইড আফটার এ সিঙ্গেল স্মল টিউব which is open outside এই যে মেল আর সিঙ্গুলার ক্লাস করছে সোরাসিস আছে সেই বলো তো সোরাসিস আর সিঙ্গুলার বডির মধ্যে কাদের ক্ষেত্রে ইউরেথ্রা স্ট্রাকচারটা লার্জ স্ট্রাকচার বলতে পারবে এটা মেলেদের ক্ষেত্রে মানে সোরাসিসের বডিতে এই স্ট্রাকচারটা আমরা কি দেখব এটা লার্জ কম্পেয়ার টু সিঙ্গুলার ফিমেল বডিতে এটা কিন্তু স্মল স্ট্রাকচার এটা মাথায় রাখবে তাহলে এই হচ্ছে অল দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম এবার চলো আমরা তোমাকে নেক্সট একটা হেডিং দাও স্ট্রাকচার অফ কিডনি আমরা কিডনির মেইন স্ট্রাকচারটাকে নিয়ে এবার চলো ডিসকাশনের মধ্যে আসি structure of kidney first kidney structure এর মধ্যে external structure আর internal structure হয় external structure মানে কি এটা একটা বিনসের স্ট্রাকচার এর মধ্যে একটা কনকেভিটি আছে that is called the hilum যার মধ্যে দিয়ে কিছু থাকে ইউরেথ্রা urinary blood তোমার renal arteries and renal veins গুলো এন্টার করেছে now we discuss the internal structure of the kidney যদি internal structure দেখো ফার্স্ট এর মধ্যে টু ইম্পর্টেন্ট পার্টস থাকে একটা হচ্ছে কর্টেক্স আর একটা মেডুলা তাহলে এদিকে হেডিং দিয়ে শুধু আগে the structure of kidney এর মধ্যে ফার্স্ট পার্ট লেখো it have the two part cortex and medulla it have the two part the cortex and medulla এবার দেখো cortex নেক্সট পয়েন্টটা ভালো করে দেখো এই cortex বলছি আমরা এক্সটারনাল পার্টটা আর medulla বলছি আমরা ইন্টারনাল পার্টটা সো নেক্সট পয়েন্টে লেখো cortex is the external part or outer region cortex dash দিয়ে লেখো সেকেন্ড পয়েন্টে cortex outer region medulla inner region তাহলে কিডনির মধ্যে ইন্টারনালি তুমি টু পার্টস দেখলে আউটার পার্ট থেকে কি বললে কর্টেক্স আর ইনার পার্ট থেকে কি বললে মেডুলা বললে পরের পয়েন্ট লেখো মেডুলা contain pyramid like structure called renal pyramids এই দেখো এগুলো একটা পিরামিডস এর মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছ না this structure are called the renal pyramids তাহলে দেখো আবার পয়েন্টটা the medulla contain pyramid like structure called renal pyramids clear okay সেকেন্ড পয়েন্ট আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো রেনাল পিরামিডস এর মধ্যে এইগুলোকে আমরা বললাম রেনাল পিরামিডস এর বেসটা ব্রড বেস আর এটা দেখো তোমার স্মল বেস স্মল আলটিমেটলি পার্টটা এন্ড দিস পার্ট কল্ড দ্য রেনাল প্যাপিলা অলসো দেখো এর পার্ট এর পর থেকে এগুলোকে কি বলছি দেখো ক্যালিক্স তাহলে নেক্সট পয়েন্ট একটা লেখো next part of the renal pyramids is called calyx next part of the renal pyramids
are called calyx, CALYX, calyx। বুঝে গেছে? নেক্সট পার্টে এসো। ক্যালিক্স এবারে তুমি যখন হায়ার ক্লাসে পড়বে এগুলো শুধু একটু ডিটেইলসে পড়বে। এর মধ্যে মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স আছে। এখান থেকে দেখো ইউরেথ্রা যেটা তার আলটিমেটলি কানেক্টিং পয়েন্টসটা ক্লিয়ার তো? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে কিন্তু। আরেকটা পয়েন্ট, এটা তোমার ক্লাস 11 এই লাগে বাট তোমরা এখনই জেনে রাখো, যেটা হচ্ছে কলামস অফ বিট্রানি অর বিটার্নি বলি আমরা। হোয়াট ইজ দিস পার্ট? এটা বিটুইন দ্য টু রেনাল পিরামিডস দিস জোন are called the columns of Bitrarni। তাহলে এটা পয়েন্টটা লিখে রাখতে পারো যদি ইচ্ছা হয় তোমার। the space between the two renal pyramids are called columns of Bitrarni। So this is all the information. Another last point also you mention in your copy when you discuss the structure of the kidney। Last point देखो, kidney made up of a specialized cell called the neuron। sorry देखो, kidney are structurally and functionally made up with nephron। এই কথাটা খুব ভুলে যায়, nephron আর neuron। nephron kidney তে, neuron nervous system, এটা মাথায় রাখবে। ভুল থেকেও শেখাটা কিন্তু very important। নেফ্রন মনে রাখবে, এটা কোথায়? কিডনি। নিউরন নার্ভাস সিস্টেম, মাথায় থাকে যেন জিনিসটা। হ্যাঁ, তাহলে শো লাস্ট পয়েন্ট কি লিখলে? দ্য কিডনি ইজ মেড আপ অফ স্ট্রাকচারালি এন্ড ফাংশনালি ওয়ান ইউনিট কল্ড দ্য নেফ্রন। সো তোমার কোশ্চেন যদি বলা হয় ঘুরিয়ে, হোয়াট আর দ্য নেফ্রন, তখন কি বলবে? নেফ্রন আর দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট of the kidney, right? So this is the structure of the kidney. Now we discuss about the structure of the kidney. Now you give the heading, the structure of the nephron। চলো আমরা নেফ্রনের ডিফারেন্ট পার্টস গুলোকে নিয়ে ডিসকাস করি। নেফ্রনের কি কি ডিফারেন্ট পার্টস গুলো আছে, এই স্ট্রাকচারটা কিন্তু তোমার বোর্ড লেভেলে মানে তোমার স্কুল লেভেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছবিটাকেও কিন্তু ড্র করবে। আমি তোমাকে যদি পরের দিন একটা পেন পেপার টেস্ট কোনো টেস্ট নিই, তোমাকে একটা কি করব, তোমাকে কোশ্চেন দেবো, তোমাকে কোশ্চেনটা আমি দিয়ে দেবো, তুমি তোমার খাতায় অ্যানসারগুলো লিখবে, তারপর হোয়াটসঅ্যাপে আমি একটা নাম্বার দিয়ে দেবো, মায়ের ফোন থেকে ওইটাকে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করতে হবে। সেজন্য নেফ্রনের ছবিটা, কিডনির ছবিটা ভালো করে কিন্তু ড্র করে রাখবে। এটা আমি তোমাকে হোমওয়ার্কে কিছু কোশ্চেন দেবো, সেখানেও এগুলো থাকবে। চলো এবার আমরা ডিসকাস করি স্ট্রাকচার অফ দ্য নেফ্রন। হেডিং দিয়ে দাও, স্ট্রাকচার অফ দ্য নেফ্রন। যদি দেখো এই স্ট্রাকচার অফ দ্য নেফ্রনটাকে নিয়ে ডিসকাস করতে হয়, প্রথম পার্টটাকে নিয়ে আমি কথা বলি। দিস ইজ দ্য বাউম্যান ক্যাপসুল। বাউম্যান ক্যাপসুল, তাহলে প্রথম পয়েন্টের আন্ডারে লেখো স্ট্রাকচার অফ দ্য নেফ্রনের মধ্যে বাউম্যান ক্যাপসুল। লেখো কাপ লাইক স্ট্রাকচার। কাপ লাইক স্ট্রাকচার, এটা কাপের মতো একটা স্ট্রাকচার না? কাপ লাইক স্ট্রাকচার প্রেজেন্ট close to glomerulus, close to glomerulus, cup like structure present near glomerulus। এই পার্টটাকে আমরা glomerulus বলছি। তাহলে এবার দেখো glomerulus, সেকেন্ড পয়েন্ট দাও। এটা ডাইরেক্টলি তোমার নেফ্রনের পার্টস বলবো না, বাট এই পার্টটা যেহেতু অ্যাসোসিয়েটেড টু নেফ্রন, so also we discuss this structure in this topic, that is the structure of nephron। So second point now, glomerulus। glomerulus এর আগে লেখো, it is the duct of blood capillaries। it is the duct of blood capillaries, or বলছি it is the duct of blood capillaries। এবার এইটা তো তোমার ব্লাড ক্যাপিলারিজ দেখছো, এই ব্লাড ক্যাপিলারিজ না টু
টু টাইপের হয়, অ্যাফারেন্ট আর্টেরিওলস আর একটাকে বলে ইফারেন্ট আর্টেরিওলস। এই ব্লাড ভেসেলস গুলোর মধ্যে একটা এসে এন্টার করছে, আবার একটা এন্টার করছে না যার মধ্যে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়াল এসব ফিল্ডেড ছিল। যখন নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো বারম্যান ক্যাপসুলের মধ্যে চলে গেল, ব্লাডটা তো আবার এক্সিট করতে হবে, কোন ব্লাড ভেসেল দিয়ে যাবে? সেটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওলস। তাহলে গ্লোমেরুলাস, তার নেক্সট পয়েন্টে লেখো, it is contain or consist of afferent arterioles, afferent arterioles, ব্যাকেটে লেখো thick। afferent আর efferent এর মধ্যে যদি একটা ডিফারেন্স বলি, তাহলে afferentটা এন্টার করছে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়ালটা বলতো কোনটা বেশি থাকবে, afferent না efferent এর মধ্যে? afferent এর মধ্যে, বিকজ efferent এ তো নাইট্রোজেনিয়াস ওয়েস্ট গুলো রিমুভ হয়ে গেল, তাই না? নেক্সট করো efferent arterioles, করো thin। efferent arterioles করো thin, ব্যাকেটে লেখো thin। এর সঙ্গে আরেকটা পয়েন্ট করো, it contain less amount of, it contains less amount of nitrogenous waste material, it contain less amount of nitrogenous materials। হয়ে গেল। তাহলে এই হচ্ছে অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টেরিওল। বাট একটা কোশ্চেন আসছে, দেখো আমি তোমাকে পরের দিন যদি একটা এমসিকিউ টেস্ট নিই, সেটা সায়েন্স অলিম্পিয়াড ধরনের এক্সামের উপর বেস করে হবে। এবার ওই এক্সামে ভালো করে মাথায় রাখো, আমি তোমাকে এমসিকিউ কোশ্চেন দেবো, রাইট? সো ওই এমসিকিউ অ্যানসারগুলো তোমাকে চ্যাট বক্সে ওর পরের দিন অ্যানসারগুলো লিখতে হবে। যদি আমরা অনলাইন মোডে ক্লাস করি, আমি তোমাকে কিন্তু কিছু এমসিকিউ কোশ্চেন নেবো, সেখানে একটা ভালো কোশ্চেনের অপশন শোনো, অ্যাফারেন্ট আর ইফারেন্ট এর মধ্যে ইফারেন্ট হোয়াই ইজ থিন, এটা এন্টার করে থিন হয়ে গেল কেন? একটা মোটা পাইপ দেখো, পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, এবার পাইপটা যদি থিন হয়ে যায়, সরু হয়ে যায়, এতে কি হয়ে যাবে? তার ওয়ালের মধ্যে অনেক প্রেসার পড়বে, আর এই ওয়ালের উপর ছোট ছোট পোর আছে, যখনই প্রেসার পড়ছে এই পোর দিয়ে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো রিলিজ হয়ে যাচ্ছে। টু এক্সপ্লোটেড দ্য ultra force, right? Due to this process it is the thin in nature, the efferent arterioles গুলো। দেখতে পাচ্ছ এই পয়েন্টটা যেটা আমি তোমায় বললাম। তাহলে efferent and afferent arterioles start of blood capillaries, it is the glomerulus, এটা আলটিমেটলি জয়েন করে আছে। তার পরের পার্টটাকে দেখো, এই পার্টটাকে আমি বলছি PCT। PCT এর ফুল ফর্ম লেখো, PCT ফুল ফর্মটা লেখো proximal convoluted tubules, proximal convoluted tubules। তাহলে নেফ্রনের ফার্স্ট পার্টটা কি দেখলেন? বার্নার ক্যাপসুল। তারপরের পার্টটা কি দেখলেন? পিসিটি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ওকে, ভেরি গুড। পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস। তার আন্ডারে একটা ফাংশন লিখে রাখো, অ্যাবজর্পশন বা লেখো সিলেক্টিভ অ্যাবজর্পশন। ফাংশন লেখো একটা সিলেক্টিভ অ্যাবজর্পশন। তারপরের পয়েন্টটা লেখো, 3 নাম্বার পয়েন্ট, এই ছবিটা তোমায় ড্র করতে হবে। নেক্সট পয়েন্ট করো লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি। ফার্স্ট পয়েন্ট লেখো ইউ শেপ স্ট্রাকচার। ফার্স্ট পয়েন্ট ইউ শেপ স্ট্রাকচার। এটা কেমন দেখছো? ইউ শেপ স্ট্রাকচার দেখছো তো? ইউ শেপ স্ট্রাকচার, ওকে, ভেরি গুড। এবার দেখো এদের মধ্যে একটা এই যে আর্ম, এটা দেখো নিচের দিকে নামছে, আবার এইটা দেখো উপর দিকে উঠছে। মানে এখান থেকে যদি ইউরিনটা পাস করে সাপোজ এইখান দিয়ে আসতে থাকে, এটা ফার্স্ট কি হলো নিচের দিকে নামলো, তারপর আবার আপ সাইডে উঠছে, তাই এটাকে বলে ডিসেন্ডিং আর্ম। যেটা নামছে, যেটা উঠছে, সেটাকে আমি বলবো অ্যাসেন্ডিং আর্ম। ডিসেন্ডিং মানে নামা, অ্যাসেন্ডিং মানে উপরে ওঠা। তাহলে অ্যাসেন্ডিং আর
ডিসেন্ট্রি। তাহলে এটা হচ্ছে ডিসেন্ডিং আর্ম, এটাকে বলছি আমরা অ্যাসেন্ডিং আর্ম। তাহলে হেনরি লুপে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, এর আন্ডারে একটা ফাংশন লিখে রাখো। reabsorption of water and NaCl, reabsorption of water and NaCl। এই যে তুমি দেখলে এই যে আর্মটা মানে ডিসেন্ডিং আর্মটা দিয়ে ওয়াটার রিঅ্যাবসর্পশন হয়, মানে ওয়াটারটা রিঅ্যাবসর্ব হয়ে আবার ব্লাডের মধ্যে চলে আসে। বাট এই অ্যাসেন্ডিং আর্মটা কিন্তু ইমপারমিয়েবল অফ ওয়াটার, মানে এর থ্রু কিন্তু ওয়াটার অ্যাবসর্পশন হয় না। এগুলো সায়েন্স অলিম্পিয়াড এক্সামে এই কোশ্চেনগুলো ভালো করে পড়তে হবে তোমাকে একটু খুঁটিয়ে। তারপরের পার্টটা করো ডিসিটি। ডিসিটি নেক্সট পার্ট দেখো, distal convoluted tubules, distal convoluted tubules। তাহলে এখনো পর্যন্ত আমরা যে নেফ্রনের স্ট্রাকচার দেখলাম, এর মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট পার্টস গুলো পেয়ে গেলাম তোমার ফার্স্ট এই পার্টটা। এটা কি জিনিস পেলাম আমরা? বার্মেন ক্যাপসুল। নেক্সট কি পেলাম? পিসিটি। নেক্সট কি পেলাম আমরা? হেনলি লুপ। নেক্সট কি পেলাম? ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস। এবার তুমি একটা ফাংশন লিখে রাখো ডিসিটির আন্ডারে, সিলেক্টিভ সিক্রেশন, সিলেক্টিভ সিক্রেশন। এই ফাংশনগুলো মনে রাখবে কিন্তু। এখানে কিছু ম্যাটেরিয়ালস গুলো ব্লাড থেকে ডাইরেক্টলি আবার এই টিউবুলস এর মধ্যে সেন্ড করা হয়। Another is this part is called the collecting ducts. Next point করো, collecting ducts। এরা এই যে collecting ducts, যার মধ্যে দেখো different many nephron are associated to each other, that is the collecting ducts। collecting ducts এর একটা ফাংশন লেখো, reabsorption of water, reabsorption of water by the help of ADH, ADH টা ক্যাপিটালে লিখবে, by the help of ADH। ADH জিনিসটা কি জানো? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এটা কোথা থেকে রিলিজ হয়? এটা আমাদের কে পারবে বলতে? আমার মনে হয় এটা অনিকেত পারবে নাকি সাতানিক পারবে। এটা রিলিজ হয় posterior part of the pituitary glands থেকে। এই posterior part of the pituitary থেকে রিলিজ হয় ADH। This hormone are help to absorption of the water। যখন এই ADH হরমোনের ডেফিসিয়েন্সি হয় তখন একটা ডিজিজ হয়। জানো ডিজিজটার নাম কি? ডিজিজটার নাম হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। কি নাম? ডায়াবেটিস ইনসিপিডাস। কেন হয়? ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ADH। তাহলে ADH হরমোনটা কি করে? কালেক্টিং ডাক্টস থেকে ওয়াটার রিঅ্যাবসর্পশনে হেল্প করে। ক্লিয়ার তো? একদম ছবির মতো দেখো, খুব ইন্টারেস্টিং। তুমি যদি ইন্টারেস্টিং ভাবে পড়ো সাবজেক্টটাকে, কত কিছু শেখার আছে। তাহলে আমরা কি কি দেখলাম? এই ফার্স্ট আমরা ডিসকাস করছিলাম স্ট্রাকচার অফ দ্য নেফ্রন। So where the nephron are present? Nephron are present inside the kidney. So the nephron is called the structural and functional unit of the nephron. Nephron contain the different parts, but most important it is the first part is the Barman capsules, which is ultimately tapped of blood capillaries and next of the PCT, Henle loops, DCT and the collecting ducts. All is the different parts of the nephron। এই ছবিটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতেই হবে। নেক্সট পয়েন্ট দাও। নেক্সট পয়েন্ট ইউরিন ফর্মেশন। নেক্সট পয়েন্ট দাও, ইউরিন ফর্মেশন। ইউরিনটা যেটা তুমি আলটিমেটলি তোমার বডিতেও তৈরি হয়, আমার বডিতেও তৈরি হয়, সেই ইউরিনের আলটিমেটলি কি করে প্রোডিউস হয় সেই প্রসেসটাকে আমরা এখন ডিসকাস করব। ইউরিন ফর্মেশন মেথড। ইউরিনের মধ্যে মেইন এক্সক্রিটরি ম্যাটেরিয়াল কি থাকে জানো? হিউম্যান বিংস এর ক্ষেত্রে থাকে ইউরিয়া। সো হিউম্যান বিংস আর কল্ড ইউরিওটেলিক অর্গানিজম। আমি প্রথমেই বলেছিলাম ইউরিন ফর্মেশন বলে তুমি এরকম তিনটে পার্ট করে দাও। এর আন্ডারে এরকম তিনটে পার্ট,
প্রথম পার্টটার নাম লেখো আল্ট্রা ফিল্টারেশন। So what is the mean by the ultra filtration process? এখানে কি হয় দেখো এই আল্ট্রা ফিল্টারেশন প্রসেসের মধ্যে দিয়ে বা এটা কোথায় হয় এই প্রসেসটা। এন্ড সেকেন্ড তোমাকে যে তিনটে হেডিং করতে বললাম, সেকেন্ড হেডিংটা লেখো সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। সেকেন্ড পয়েন্টটা লেখো সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। প্রথম পয়েন্টে কি লিখেছো আল্ট্রা ফিল্টারেশন, সেকেন্ড পয়েন্টে কি লিখেছো সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এন্ড থার্ড পয়েন্টের মধ্যে লেখো সিক্রেশন। ক্লিয়ার হলো তিনটে প্রসেস? এই তিনটে প্রসেসের থ্রু দিয়ে হয় ইউরিন ফর্মেশন। এবার তোমাকে এই তিনটে প্রসেস ওয়ান বাই ওয়ান চলো একটু ভালো করে বুঝিয়ে দিই সারা জীবনের জন্য। এটা কিন্তু ক্লাস যখন তুমি 11 এ উঠবে দেখবে এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমার ক্লাস ছোটবেলাকার ক্লাস থেকে দেওয়া আছে। দেখো ব্যাপারটা সেম থাকবে, হ্যাঁ খুব ইন্টারেস্টিং। তাহলে প্রথম প্রসেস দ্যাট ইজ দা আল্ট্রা ফিল্টারেশন। কোথায় হয় আল্ট্রা ফিল্টারেশন প্রসেস? ইনসাইড দা কিডনি। কিডনিতে তো যেতেই হবে। চলো আমরা তাহলে ফার্স্ট দেখি কিডনিতে দেখি। কিডনি আলটিমেটলি আমরা অলরেডি লোকেশনটা দেখে নিয়েছি, যেটা অ্যাবডোমেন পজিশনে ভার্টিক্যাল কলাম দিয়ে সেটা আলটিমেটলি তোমার প্রোটেক্ট করা কিছুটা হলো। রেনাল ক্যাপসুল বলে একটা মেমব্রেন যেটা কি করা আছে এই দেখো তোমার কিডনিটাকে কভার করা আছে। ইন্টারনাল স্ট্রাকচার যখন আমরা ডিসকাস করছিলাম এর মধ্যে টু পার্টস আছে, আউটার পার্টস ইজ কর্টেক্স এন্ড ইনার পার্ট ইজ কল্ড দা মেডুলা। এবার এই যে মেডুলা আর কর্টেক্স দুটো রিজিয়নের মধ্যে প্রেজেন্ট আছে এই যে কিডনির স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট দ্যাট ইজ দা নেফ্রন। এই দেখো নেফ্রনের যদি তুমি স্ট্রাকচারটাকে এবার ডিসকাশনের মধ্যে আসো তাহলে তুমি বুঝতে পারবে এই হচ্ছে লটস অফ নেফ্রন, কত হিউজ নাম্বার দেখো এই নেফ্রন গুলো। এই নেফ্রনের মধ্যেই হয় ফার্স্ট পার্ট যেটা সেটাকে বলছিলাম বার্মের ক্যাপসুল। পরের পার্টটাই কি বলেছি আমি পিসিটি। তারপরের পার্টটাকে কি বলেছি আমরা লুপ অফ হিনলি। তারপরের পার্টটাকে বলেছিলাম ডিসিটি। এই পার্টটা দুটো পার্ট, এটাকে ডিসেন্ডিং আর্ম, এটাকে বলছি আমি অ্যাসেন্ডিং আর্ম। এই পার্টটাকে কি বলছি আমি এই পার্টটাকে বলছি দেখো ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউবুলস and this part is called the collecting ducts. তাহলে আমরা ফার্স্ট আল্ট্রা ফিল্টারেশন এই প্রসেসটাকে নিয়ে চলো ডিসকাস করি। তাহলে এটা কোথায় হয় আর এটা হওয়ার পেছনে আরেকটা রিজন দেখাই এখানে। এই যে বার্মেন ক্যাপসুলের ওখানে ডিফারেন্ট টাইপ অফ ব্লাড ক্যাপিলারিজ গুলো কেমন ভাবে জয়েন করে আছে। ব্লাড ক্যাপিলারিজ গুলো যেগুলো বার্মেন ক্যাপসুলের সাইডে জয়েন করে আছে না সেগুলোকে বলে পেরিটিউবুলার ক্যাপিলারিজ। আর যে ব্লাড ক্যাপিলারিজ গুলো এই দেখতে পাচ্ছ কোথায় একটা হেনলিন লুপের কাছে অ্যাটাচ করে আছে তাকে বলছি আমরা ভাসা রেক্টা। মানে পজিশন ওয়াইজ তাতে দুটো ডিফারেন্ট নাম দিলাম আর কিছু না। এবার দেখো প্রথম পয়েন্ট আমি বলেছিলাম কি টু টাইপ অফ আর্টেরিয়লস ইজ देयर। একটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়লস আর যেটা এক্সিট করছে বেরিয়ে যাচ্ছে সেটা ইফারেন্ট আর্টেরিয়লস। অ্যাফারেন্ট আর্টেরিয়লস যেটা থিক, এটা হচ্ছে তোমার থিন। এবার এইখানটায় হচ্ছে আল্ট্রা ফিল্টারেশন প্রসেস। যখনই efferent arterial are thin, so in here the huge pressure force are applied in the particular region. দেখো এখানে small pores আছে, এই pores গুলো দিয়ে তখন nitrogenous waste material গুলো ultimately release হয়ে যায়। This process called the ultrafiltration. Due to high pressure, nitrogenous waste material are exit out from the blood capillaries to Barber capsule. This is called the ultrafiltration. Water, some sodium ions, glucose, uric acids, all are generally removed from the blood by the ultra force. This is called the ultrafiltration. But the RBCs, WBCs, that is not come out from the blood. Only some nitrogenous waste material গুলো কোথায় চলে এলো বার্মের ক্যাপসুলের মধ্যে। প্রসেসটাকে আমরা কি বললাম আল্ট্রা ফিল্টারেশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো পয়েন্টটা দেখো আমরা বলছি এখানে যখন হাই প্রেসার দেওয়া হয়েছিল না কিছু গুড মলিকিউলস গুলো এখানে কি হয়ে গেছিল পাস অন করে চলে গেছিল, ওটাকে আমি এখানে বডি থেকে বার করে দেবো। তাহলে ওটা কি হবে আবার
ব্লাডের মধ্যে রিঅ্যাবজর্পশন। আমরা সেকেন্ড পয়েন্টে কি লিখেছি? সিলেক্টিভলি রিঅ্যাবজর্পশন। যদি নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো রিঅ্যাবজর্ব হয়ে যায় তাহলে প্রসেসটার কোনো মানেই হয় না। তাই কথাটা বলছি সিলেক্টিভলি, বিকজ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভালো সেগুলোকে বাদ না দিয়ে আমি আবার ব্লাডের মধ্যে এগুলোকে কি করে নিলাম? রিঅ্যাবজর্ব করে নিলাম। প্রসেসটাকে আমরা বলছি সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার আরেকটা প্রসেস দেখো, যেটা আমরা হেনলি লুপের কাছে এসে গেছি। হেনলি লুপের মধ্যে এখানেও আরেকটা ডিসেন্ডিং আর্ম বলেছিলাম আমি, এই আর্ম থেকে ওয়াটার মলিকিউলস গুলো রিঅ্যাবজর্পশন হচ্ছে। কোথায় যাচ্ছে সেটা? ভাসা রেক্টা, অ্যানাদার যে ব্লাড ক্যাপিলারিজ একদম জয়েন্ট করে আছে, ওকে ঘিরে আছে, দেখো তার মধ্যে ঢুকে যাচ্ছে এটা। অ্যাসেন্ডিং আর্ম দিয়ে কিন্তু আবার ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারে না। হয় কোন জিনিসটা? হয় সাম কি ইলেকট্রোলাইটস, কিছু ম্যাটেরিয়ালস গুলো, লাইক আমরা যদি বলি সোডিয়াম, হ্যাঁ, Na+, Cl- এই সব সাবস্টেন্স গুলো, এগুলো অলরেডি তোমার ট্রান্সফার হয় এখান দিয়ে। এতক্ষণ রিঅ্যাবজর্পশন কমপ্লিট হয়ে যাবে। মানে এর পরে থার্ড স্টেপ যেটা তুমি লিখেছো, তাহলে কি দেখলাম আমরা? ডিসেন্ডিং আর্ম দিয়ে ওয়াটার, অ্যাসেন্ডিং আর্ম দিয়ে অনলি সোডিয়াম, ক্লোরিন এইগুলো। এবার দেখো তোমাকে দেখাই ডিসিটি। ডিসিতে হয় সিলেক্টিভ সিক্রেশন, মানে ব্যাপারটা উল্টো। এখানে কি হয়ে যাচ্ছে? ব্লাড, আগেরটা কি ছিল? টিউবিলস থেকে ব্লাডে গেছিল, এবার কি হয়ে যাচ্ছে? ব্লাড ভেসেলস থেকে আর ব্লাড ক্যাপিলারিজ থেকে ডাইরেক্টলি টিউবিলসে চলে আসছে। মানে গ্লোমেরুলাসের থ্রু দিয়ে আর যাচ্ছে না ব্যাপারটা, বুঝতে পারছো? ডাইরেক্ট একদম টিউবিলসের মধ্যে ওকে সিক্রেট করে দেওয়া হচ্ছে। So it is called the tubular secretion. Clear হলো? দেখো এই প্রসেসটাকে আমরা বললাম টিউবুলার সিক্রেশন। এই তিনটে প্রসেস সুন্দর করে একটা আমাকে বই দেখে দেখে ছোট্ট নোটস বানাবে পরের দিন। একদম ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো তো? ইউরিন ফর্মেশন তিনটে স্টেপে হচ্ছে, আল্ট্রা ফিল্ট্রেশন একটা হচ্ছে, সেকেন্ড প্রসেস সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, এন্ড থার্ড প্রসেস টিউবুলার সিক্রেশন। তাহলে প্রথম পয়েন্ট তাও একটা লাইন করে লিখে নাও। যেখানে তুমি আল্ট্রা ফিল্ট্রেশন লিখেছো তার আগে লেখো due to high pressure in the glomerulus, due to high pressure in the glomerulus, some nitrogenous materials, exit out from glomerulus to Bowman capsule, from glomerulus to Bowman capsule. ক্লিয়ার হলো? এটাকে আমরা কি বললাম? আল্ট্রা ফিল্ট্রেশন। এবার সেকেন্ড যে স্টেপটা লিখেছিলে সেখানটায় চলে এসো। সেখানটা মানে সেখানে এবার লেখো দেখি কোনখানে লিখছো তুমি? সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। দেখো ইন দ্য পিসিটি এন্ড হেনলি লুপস, in the PCT and the Henle loops, some materials in the PCT and Henle loops, some materials like glucose, amino acid, some materials like glucose, amino acids, water, NaCl, comma দিয়ে লেখো NaCl, are reabsorbed, হয়ে গেল।
লাস্ট পয়েন্টে এসো, টিউবুলার সিক্রেশন লেখো। ইন ডিসিটি, ডিসিটি মানে কি বলছি বলো তো, ডিজিটাল কনভলিউটেড টিউবুলস। ইন ডিসিটি some vitamins, comma দিয়ে দেখো pigments are secreted হয়ে গেল। তাহলে এই হচ্ছে আল্ট্রা ফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবসর্পশন and tubular secretion. These three processes most important for the urine formation methods. Clear? All of you are clear now? Okay, any doubts? Please, if you have any doubts, please you write in the comment section, or some chat option is there. So you write down this option, any doubts, okay? Next দেখো, next একটা heading দাও, accessory organ for excretion, accessory organ for excretion মানে কিডনি তো একটা মেইন অর্গান, এছাড়া কি আদার কিছু অর্গানস আছে যেগুলো হেল্প করে এক্সক্রিশনের মধ্যে? বলতে পারবে কেউ? যেমন আমাদের স্কিন দিয়ে কি সিক্রেট হয়? এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার এন্ড NaCl। এছাড়া আরেকটা অর্গানস বলো দেখি কিডনি ছাড়া, দ্যাট ইজ দ্য লাংস দিয়ে কি এক্সক্রিট হয়? কি? CO2। তাহলে এবার নিচে আবার দুটো পয়েন্ট লেখো দেখি। ফার্স্ট লেখো, আরেকটা আছে, একটা বলে দিই লিভারের থেকে আলটিমেটলি কি সিক্রেট হয় জানো? bile pigments, it is also the excretory materials. So first point লেখো skin, dash এ লেখো skin, তাতে ড্যাশ দাও excess H2O কমা দাও NaCl, excess H2O আর কমা দাও NaCl, বুঝেছো? ওকে, এবার কি আসবো? লাংস, সেকেন্ড পয়েন্ট 2 দিয়ে লেখো লাংস থেকে কি হয় বলো তো? লাংস থেকে হয় ড্যাশ দিয়ে করো CO2 মানে বুঝতে পারছো তো? কার্বন ডাই অক্সাইড, CO2। 3 নাম্বার পয়েন্ট করো, 3 নাম্বার পয়েন্টে লেখো লিভার, 3 নাম্বার পয়েন্ট করো লিভারের থেকে কি হয়? ড্যাশ দিয়ে লেখো bile pigments, ক্লিয়ার? এই হচ্ছে different other excretory organs which is help in the excretion process in the human beings rather than the kidney. ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার দেখো নেক্সট তোমাদের সিলেবাসে যে টপিকটা আছে সেটাকে একটু বলি। লাস্ট টপিক আমরা ডিসকাস করব যেটা হচ্ছে হিমোডায়ালিসিস। কারণ মনে করো কিডনির একটু কিছু প্রবলেম হলো, তখন কি হবে? তখন তার ক্ষেত্রে যে প্রবলেমটা হবে তাকে ডায়ালিসিস করতে হবে। তখন আমাদের নরমাল আমরা যে ব্যাপারটাকে পড়লাম এতক্ষণ ধরে, সেটাকে যদি খুব সামারাইজড মোডে বলতে হয় তাহলে আমরা কি বললাম? কিডনি কোথায় প্রেজেন্ট আছে? আমাদের কিডনি প্রেজেন্ট আছে দেখো এইভাবে আমাদের অ্যাবডোমেনের মধ্যে, টু উইংস এর স্ট্রাকচার। যে হেলদি একটা কিডনি ও কি করে? নাইট্রোজেনিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলোকে রিমুভ করে দেয়। রেনাল কথাটা কিডনির সঙ্গে রিলেটেড, রেনাল আর্টারিজ এন্ড রেনাল ভেইনস, এটা ভালো করে মাথায় রাখবে। রেনাল আর্টারিজ এন্ড রেনাল ভেইনস, এটাকে হাইল্যান্ড বলছিলাম, নচ লাইক স্ট্রাকচার যার মধ্যে দিয়ে কিডনির মধ্যে এটা এন্টার করেছে। তার কিডনির মধ্যে এন্টার করেছে রেনাল আর্টারিজ এন্ড রেনাল ভেইনস, and the structural unit of the kidney is the nephron. You already discussed that total structure of the nephron, right? So nephron is all the different parts. Two types of blood capillaries is there, afferent arterioles which is enter, and which one is the exit? It is called the efferent arterioles, and it is about glomerulus where some spore is there, some nitrogenous material are exit from the glomerulus tube and capsule.
nephron, but sometimes due to any other some problems this nephron and kidney do not act sufficiently, right? Their work is not so good. That time nitrogenous waste material still now present in the blood, but these substances are very harmful, so it is required to eliminate from our body. How this process are called? The dialysis. Dialysis is the process. It is the artificial kidney also it is called. The process of filtering the blood. এটা একটা পয়েন্ট দেখো, heading down hemodialysis. Hemodialysis. লিখেছো? Hemodialysis. এটা আমরা লেখো, the process of filtering blood outside the body by a dialysis machine is called hemodialysis. The process of filtering blood outside the body by a dialysis machine is called hemodialysis. কি হয় দেখো এবার হিমোডায়ালিসিস এখানে তাহলে এই পার্সেন্টের কিডনিতে কিছু প্রবলেম আছে, সেখান থেকে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো ব্লাড থেকে তার রিলিজ হতে পারছে না, সেজন্য আমরা কি করেছি আর্টিফিশিয়াল এই চেম্বারসের মধ্যে আমরা ব্লাডটাকে নিয়ে এসেছি, এর মধ্যে একটা অ্যান্টিকোয়াগুলেটিং এজেন্ট মিক্স করে দিয়েছি, কেন জানো ব্লাডটা নালে বডির বাইরে আসলে কোয়াগুলেট করে যেত। এবার আমরা কি এনেছি, এটা একটা বলছি ডায়ালাইজার, এর মধ্যে একটা ফিল্টার আছে, ফিল্টারের মতো সাবস্টেন্স আছে দেখো ভেতরে গিয়ে তুমি দেখো, এই যে তোমাকে এটাকে সেলোফেন পেপারের মতো আলটিমেটলি দেখো, সেলোফেন টিউবস বলে এগুলোকে, এর মধ্যে দিয়ে যখন আমরা ব্লাডটাকে পাস করাচ্ছি নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো এই সেলোফেন পেপার পাস করে এক্সিট হয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে আসছে, বুঝতে পারছো? নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো বেরিয়ে আসছে কিন্তু ব্লাড সেলস গুলো কিছু হচ্ছে না, এর মধ্যে দিয়ে পাস করছে নাইট্রোজেনাস ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো, এই যে ধারে দেখছো না ওয়ালের মধ্যে পোর আছে, এই পোর গুলো দিয়ে এক্সিট হয়ে যাচ্ছে, ইউরিয়া এক্সেস সোডিয়াম রিলিজ হয়, দেখো রিলিজ হয়ে যাচ্ছে, এইটাকে বলছি আমরা এটা কিন্তু গুড না, এটা ব্যাড সাবস্টেন্স, এইগুলো আমরা বডি থেকে এইভাবে একটা পাইপের থ্রু দিয়ে এটাকে বাইরে বার করে দিলাম, ইউজ ডায়ালাইজেট বলছি আমরা, দেখো যদি আমরা এটা ফেলে দেবো, এবার যে ব্লাডটা পিউরিফাই হয়ে গেছে সেই পিউরিফাইড ব্লাডটাকে দেখো আমরা আবার ফিল্টার্ড ব্লাডটাকে আবার পাস করে হিউম্যান বডিতে এন্টার করিয়ে দিচ্ছি। এইভাবে আর্টিফিশিয়াল কিডনি অর হিমোডায়ালিসিসের থ্রু দিয়ে আমরা কি করতে পারি, ব্লাডটাকে পিউরিফিকেশন করতে পারি, রাইট? সো দিস ইজ দ্য চ্যাপ্টার অফ দ্য হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, যেটা তোমার লেভেলে এত অবধি সিলেবাসের মধ্যে আছে। তাহলে এবার তুমি কিছু কোশ্চেন নাও যেটা তোমার হোমওয়ার্কের জন্য, আর পরের দিন প্রত্যেকদিন আমরা যাই পড়ে তারপর তোমাকে এবার টেস্ট নিই, সেই টেস্টেরটাও নেবো তোমাকে, যদি অনলাইন মোডে ক্লাস হয় আমি এবার চাইছি তোমার লাইভ একটা ক্লাস করতে, যেটা তোমার এপ্রিল মাস থেকে শুরু হবে, সেখানে তোমরা ছাড়াও ডিফারেন্ট অনেক স্টুডেন্টরা থাকবে যারা মনে করো ওয়েস্ট বেঙ্গল বা আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা, তারা খুব মিনিমাম একটা ফিস দিয়ে, হয়তো সেটা 100 রুপিস বা 200 রুপিস এরকম ফিস দিয়েও বাড়ি থেকে বসেও এই ধরনের ক্লাস করতে পারবে, যেখানে তার পুরোপুরি বোর্ডের সিলেবাসটা কভারিং হবে, আমি কোশ্চেন অ্যান্সার দেবো, হোমওয়ার্ক দেবো, সেগুলো মায়ের একটা ছবি তুলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে সেন্ড করে দিতে হবে, আমরা টেস্ট নেবো, ক্লিয়ার? এইভাবে একটা আমরা বড় একটা সুন্দর টিম তৈরি করতে চাইছি, যারা হবে বায়োলজি সাবজেক্টে যাদের একটা বেস সাবজেক্ট, বায়োলজি লাভার এটা বলতে পারি আমরা, বুঝতে পারছো তো? তোমরা তার মধ্যে থাকবে, ঠিক আছে? তাহলে চলো আজকে তাহলে হোমওয়ার্কের জন্য একটা কোশ্চেন দিয়ে দিই। প্রথম কোশ্চেন লেখো, ডিফাইন এক্সক্রিশন, ডিফাইন এক্সক্রিশন, define excretion. পরের কোশ্চেন দেখো, write the name of different
substance. Write the name of different excretory substance. এগুলো তুমি খাতায় বা কপিতে কিন্তু এই অ্যানসার গুলো বই দেখে লিখবে, লিখে প্রিপারেশন করবে। আইসিএসসি বোর্ডে যারা পড়ো বা সিবিএসসি বোর্ডে যারা পড়ো তাদের পয়েন্ট ওয়াইজ অ্যানসার লিখতে হবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও একই নিয়ম সবার ক্ষেত্রে, বাট একটু ডিফারেন্স আছে, সেগুলো আমি তোমাকে স্পেসিফিক্যালি ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দেবো। কিন্তু অ্যানসারটা বই দেখে পয়েন্ট ওয়াইজ লেখা প্র্যাকটিস করবে, করে এগুলোকে প্রিপেয়ার করে নেবে অ্যানসারগুলোকে। পরের কোশ্চেন, explain the different parts of human excretory system. Explain the different parts of human excretory system. করেছো? নেক্সট করো। Explain the structure of kidney. Explain the structure of kidney, কমা দিয়ে লেখো নেফ্রন, মানে আমি দুটো কোশ্চেন একসঙ্গে দিয়ে দিলাম। Explain the structure of the kidney and nephron. নেফ্রন আর কিডনি যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করবে, মানে এই কোশ্চেনের আন্ডারে যেন তোমার একটা ছবি থাকে। ক্লিয়ার বুঝতে পেরেছো তো? তারপরে করো, explain the urine formation methods. Explain the urine formation methods. ওই তিনটে প্রসেস এক্সপ্লেন করবে। Explain the urine formation methods. Explain the urine formation methods. Next করো, write the role, next question, write the role of skin, lungs, liver as a excretory organ. Write the role of skin, lungs, liver as a excretory organ. করেছো? ওকে, ভেরি গুড। চলো নেক্সট যাই আমরা। Explain dialysis process. Explain dialysis process. এছাড়া তোমাকে একটা জিনিস বলতে ভুলে যাচ্ছিলাম আমি, কি দেখো এক্সক্রিটরি সিস্টেমে না ডিফারেন্ট টাইপ অফ ডিসঅর্ডার হয়, ডিফারেন্ট টাইপ অফ প্রবলেমস হয়। এর মধ্যে মোস্ট কমন একটা প্রবলেম, সেটা হচ্ছে কিডনি স্টোন। তুমি শুনেছো অনেকে কিডনিতে স্টোন হয়েছিল। কিডনিতে স্টোন হওয়া মানে কি, কিডনিতে কিছু না ক্রিস্টাল জমে যায়। কিসের ক্রিস্টাল? যদি ওটা ক্যালসিয়াম ফসফেট বা ক্যালসিয়াম অক্সালেটেড ক্রিস্টাল যদি কিডনির মধ্যে জমে যায়, কিডনির মধ্যে না স্টোন তৈরি হয়, এটাকে আমরা কিডনি স্টোন বলছি। আর একটা দেখবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা আলটিমেটলি কি হয়, ইউরিনারি ট্র্যাক্ট যেটা বলছিলাম, ইউরেটার, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাড, এখানে ব্যাকটেরিয়াল আর ভাইরাল ইনফেকশন হয় যদি, সেটাও হতে পারে, সেটাকে আমরা বলবো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ডায়াবেটিস হলে যখন ইউরিনে থ্রু দি এক্সেস অ্যামাউন্ট অফ সুগার যদি রিলিজ হয়, দ্যাট ইজ কল্ড দ্য ডায়াবেটিস। তাহলে এই কোশ্চেনটাই দিয়ে নাও একটা, রাইট সাম কমন ডিসঅর্ডারস অফ দ্য ইউরিনারি সিস্টেম। এই তিনটে লিখবে, কিডনি স্টোন, urinary tract infection and diabetes. Write some common disorder of the urinary system. এই হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স সিস্টেমটা, এখানেই শেষ হলো। আমরা পরের দিন তোমায় কিন্তু একটা লং অ্যানসারের টেস্ট নেবো, যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে মায়ের কাছে ছবি খাতায় লিখবে, তারপর ছবি তুলে পাঠাতে হবে। আর একটা আমরা তোমাকে এমসিকিউ বেস কোশ্চেনের টেস্ট নেবো। তোমাকে সেটা কি করব, কোশ্চেনগুলো আমি এখানে শো করব, তোমাকে অপশন ওয়াইজ এ বি সি ডি তোমাকে এটা কমেন্টের আন্ডারে লিখতে হবে। এটা নেক্সট দিন, হ্যাঁ আমরা লাইভ ক্লাস করব নেক্সট দিন, তার আন্ডারে কিন্তু আমরা এই জিনিসটাকে লিখব। ক্লিয়ার তো? এর পরের দিন টেস্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মানে সায়েন্স অলিম্পিয়াড আমাদের ফার্স্ট এক্সাম তোমরা দেবে এই বছর ফার্স্ট টাইম।
এবার দেখো আরেকটা জিনিস তোমায় বলবো, যেটা আজকে আমি তোমায় বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আরেকটা ছোট্ট টপিক আজকে আমরা ডিসকাস করব, একটুই করবো অবশ্য। সেই টপিকটা হচ্ছে আমরা এবার ডিসিজ সম্বন্ধে একটুখানি জেনে নেবো আজকে। চলো সেই ডিসিজ গুলো কি কি সম্বন্ধে একটু দেখি। আমরা তোমাকে একটা ফার্স্ট ডিসিজ দেখাই, ডায়রিয়া সম্বন্ধে একটুখানি বলার ইচ্ছা আছে আজকে। দেখো ডায়রিয়া সম্বন্ধে ডিসিজটা এখানে কি হয় সেটা একটু দেখি। এই দেখো ডায়রিয়া, এই ডিসিজটা আলটিমেটলি একটা ব্যাকটেরিয়াল অর তোমার ভাইরাল ইনফেকশন বা প্যাথোজেনিক কিছু মাইক্রো অর্গানিজমের ইনফেকশনের থ্রু হয়, বাট মোস্ট কমনলি হয় কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনের থ্রু। এটার জন্য কিছু ভেক্টরস এই ডিসিজটার মোস্ট কমন ইম্পর্টেন্ট রোল প্লে করে, অ্যাজ লাইক দ্য হাউস ফ্লাই। হাউস ফ্লাই যখন কোনো গার্বেজের উপর বসলো তাতে ফুড টেক আপ করার জন্য, তখন কিছু ব্যাকটেরিয়া ওর বডির সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। যখন তুমি কিছু মনে করো আনকভার্ড কোনো ফুড ম্যাটেরিয়াল রেখেছো, তখন কি হয় দেখো, ওই ফ্লাইসটা এর উপর বসলো, তুমি খালি চোখে দেখতেই পেলে না, সাম ব্যাকটেরিয়াগুলো কিন্তু এর সঙ্গে মিক্স হয়ে গেছে। তুমি যেটাকে তখন কনজিউম করলে, এটা তোমার হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম দিয়ে পাস অন করতে থাকলো। এটা আলটিমেটলি স্মল ইন্টেস্টাইন এসে যে ফার্স্ট গ্রোথ রেটটা খুব হাই হয়ে গেল, বিকজ ইট ইজ আ সুটেবল পজিশন দেয়ার গ্রোথ। এখানে স্মল ফিঙ্গার লাইক প্রজেকশন আছে, ভিলাই আছে, এখান থেকে মিউকাস সিক্রেশন এগুলো একটু এক্সটারনালি বেড়ে গেল দেখো। কিন্তু তাও ব্যাকটেরিয়াগুলো মরলো না, মানে ডেড হলো না, তখন ওরা সব কিছু টক্সিক সাবস্টেন্স রিলিজ করতে থাকলো, আর মিউকাস সিক্রেশনটা এখান থেকে বেড়ে যেতে থাকলো। আর এখানে সঙ্গে দেখো একটু মিউকাস গ্ল্যান্ড যেটা আরো বেশি ইরিটেটেড হচ্ছে, এর ফলে আরো মিউকাস সিক্রেশন আরো বেড়ে যাচ্ছে একটু একটু করে, আর এখান থেকে কিছু ওয়াটারি ম্যাটেরিয়ালসও রিলিজ হচ্ছে। এই জন্য তুমি ডায়রিয়াতে একটা খুব কমন সিমটমস কি দেখবে, লুজ মোশন দেখবে, তাই না? এরপর দেখো এটা লার্জ ইন্টেস্টাইনের মধ্যে চলে আসছে। লার্জ ইন্টেস্টাইনে ওয়াটার অ্যাবসর্পশন করার ফাংশন, কিন্তু এখানে হাই লেভেল অফ হাই অ্যামাউন্ট অফ ওয়াটার রিলিজ হয়েছে, তাই ভমিটিং, ডিহাইড্রেশন এগুলো সিমটমস এর মধ্যে আছে। বা ওআরএস খাওয়া, সুগার এন্ড সল্ট মিক্স আপ করা, যখন অ্যান্টি ডায়রিয়াল কিছু ড্রাগসও কিছু প্রোভাইড করতে হয় যখন এক্সেসিভ ডায়রিয়া হয়, এটাও তোমাকে মাথায় রাখতে হবে। প্রিভেন্টিভ মেজার্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কি করব, বাইরে থেকে যখন কোনো ভেজিটেবলস কিনে আনবো, এটাকে ক্লিন করব, ওয়াশ করব প্রপারলি, and before the some taking the food we always wash our hand by the soap, and আমরা কি করব, always দেখো drinking and pasteurized milk খাবো, drinking waterটা হবে potable, contamination free, and when we have food materials রাখবো excess, that time আমরা কি করব, কভার্ড করে রাখবো, and our surroundings টাকে আমরা ক্লিন করব। that is the most important ultimately একটা বলতে পারো ফিচার্স, তাই না? এই হচ্ছে ডায়রিয়া সম্বন্ধে আজকে দেখলাম। এরপরের দিন আমরা ডিফারেন্ট আরো কিছু ডিজিজ সম্বন্ধে দেখবো, রাইট? আমরা এই ক্লাস 6 to 8 বা ক্লাস 5 to 8 এর এই পুরো স্টুডেন্টরা যারা এই ক্লাসের মধ্যে থাকবে, তোমাদের প্রত্যেকটা যেটা ক্লাসের যে টপিকগুলো আছে সেইগুলোকে আমরা তোমাকে তো জানাবোই, তার লেভেলের টেস্ট নেবো। কিন্তু অনেকে তোমরা ভাবছো একসঙ্গে কি করে 5 to 8 অবধি ক্লাস করবো, কারণ আমার উদ্দেশ্য কিন্তু 5 আর 8 এর বায়োলজি সিলেবাসটা অনেক চ্যাপ্টারের মধ্যে সিমিলারিটি থাকবে, কিন্তু আমি তোমাকে 5 এ যখন পড়বে তখন তোমাকে 5 এর বছরে আমি ওই চ্যাপ্টারটা 5 এও আছে 8 এও আছে, আমি তোমাকে একটু এক্সেস জিনিসটা জানিয়ে দেবো। এটা তোমাকে জানতে হবে, কারণ তুমি আমার যখন স্টুডেন্ট হবে তখন তুমি কিন্তু অন্যদের থেকে আলাদা হবে, তোমার চোখ মুখে যেন বায়োলজির একটা নলেজ আছে এটা যেন দেখে বোঝা যায়, বুঝেছো? তোমার আর সায়েন্স অলিম্পিয়াড ধরনের এক্সামগুলো তোমায় দিতে গেলে তোমাকে একটু এক্সট্রা নলেজ রাখতেই হবে, বুঝতে পারছো তো? তাহলে আজকে আমরা পড়লাম এতখানি, তোমরা কষ্ট করে তোমাদের আজকে আসতে হলো না, বাড়ি থেকে বসেই ক্লাস করতে পারলে। আর সাবধানে থাকো, বাড়ি থেকে খুব দরকার না পড়লে একবারই বেরোবে না। তোমার বয়স্ক দাদু দিদা এদেরকে যথেষ্ট কেয়ার করো, তাদেরকে একবারে বাইরে বার করবে না,
হ্যাঁ, আর বাইরে আমরা তোমরা তো শুনেছো ভালো করে হ্যান্ড ওয়াশ করো বারবার। হ্যাঁ, আর সর্দি কাশি হলে তো খুবই সাবধান অবলম্বন করবে। হ্যাঁ, বাবা মায়ের কথা শুনবে, মার সঙ্গে মাকে জ্বালাবে না একদম। মায়ের কথা শুনবে, তাই তো? ওকে, ঠিক আছে। আজকে তাহলে আমরা এতখানি পড়লাম, পরের দিন আমরা নেক্সট দিন আবার নতুন কিছু টপিক নিয়ে। আই থিঙ্ক তোমাদের ভালো লাগলো, বায়োলজি সাবজেক্টটাকে এনজয় করতে পারলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।